এই সেই ইতিহাসের সাক্ষী। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর আসলাম, যেহেতু কাজে ব্যস্ত থাকি। আজকে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। এই আলিপুর যে আমার পিছনে দেখতে পাচ্ছ, আলিপুর সেন্ট্রাল জেল যে মিউজিয়াম, যেখানে অনেক ইতিহাসের কথা মানে লুকানো আছে যেখানে। আর সেই আলিপুর সেন্ট্রাল জেলে আমি প্রবেশ করব এবং তোমাদেরকেও সেই ভিতরটা দেখাবো। এবং ভিতরে তোমরা দৃশ্যটা হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে, গায়ের লোমও তোমাদের খারাপ হয়ে যেতে পারে। এই আলিপুর জেলেই ফাঁসি দেওয়া হয়েছে, জোড়া ফাঁসি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে কিন্তু এই জেলেই বন্দি করে নির্মম অত্যাচার করা হয়েছিল। চলো আমরা এখন জেলের ভিতরে প্রবেশ করছি এবং জেলের ভিতরে কীভাবে প্রবেশ করা হয়, কীভাবে কত টিকিটের মূল্য, কখন খোলা থাকে, সমস্ত তথ্য তোমাদেরকে তুলে ধরবো। চলো এখন জেলের ভিতরে আমরা প্রবেশ করি। যারা এখানে গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানে গাড়ি নিয়ে অবশ্যই আসতে পারো। টু হুইলার যারা নিয়ে আসবে, এখানে টু হুইলার পার আওয়ার পার্কিং চার্জ 10 টাকা, 4 হুইলার পার আওয়ার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, আর 6 হুইলার পার আওয়ার পার্কিং চার্জ হচ্ছে কিন্তু 50 টাকা। আর তোমাদের এখানে ঢোকার সময় হচ্ছে ঢুকেই দেখবে বাঁদিকেই টিকিট কাউন্টার আছে, টিকিটের মূল্য 30 টাকা। সকাল 11টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত এখানে মিউজিয়াম খোলা থাকে এবং এখানে সন্ধ্যের পর যে লাইটিং শো হয় তার জন্য আলাদা চার্জেস আছে, সেটা তোমাদেরকে পে করতে হয়। সেটা আলাদা, যারা লাইটিং শো দেখতে চায়, লাইটিং এবং সাউন্ড, তারা দেখতেই পারে অবশ্য। এখন আমরা জেলের ভিতরটাই প্রবেশ করে তোমাদেরকে জেলের দৃশ্যটা দেখাবো। আর আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে। আর এর ভিতরের দৃশ্যগুলো কিন্তু সত্যি এখানে এসে কিন্তু আমাদের এত ভালো লাগবে, মানে ভালো লাগে কি, মানে কষ্টটা, ভিতরের যে কষ্টটা, যন্ত্রণাটা জেলের ভিতরে কি, সেই যন্ত্রণাটাই প্রথম দেখবো। আর বিশেষ করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই জেলেই ছিল, সেই বুঝতেই পারছো কেমন লাগছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, সত্যি তোমাদের দেখলে হয়তো মনে হয় চোখের জল সত্যি বেরিয়ে আসবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি জেলের ভিতরে প্রবেশ করি। আমরা অনেকেই হয়তো জানি না এই আলিপুর জেলটি এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। কয়েক মাস আগেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই আলিপুর জেলটিকে মিউজিয়াম রূপে পরিণত করেছে এবং সকল জনসাধারণের জন্য খুলে দিয়েছে। বন্ধুরা তোমরা প্রথমে জেলে ঢুকতেই প্রথমে তোমাদেরকে চোখে পড়বে, ঢুকে পরেই দেখবে বাঁদিকে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল জেলে বন্দি অবস্থায় তাদের লেখা কবিতা। প্রথমেই তোমরা চলে যাবে সেই কবিতা দেখার জন্য। দেখতেই পাচ্ছ তাদের লেখা সেই কবিতা। চলো এখন সেই কবিতার দিকে আমরা এগিয়ে যাই এবং তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিতরে ঢুকে তোমরা দেখতে পাবে যে মানচিত্রটা, পুরো মানচিত্রটা রয়েছে, যে জেলের মানচিত্রটা, সেই পুরো মানচিত্রটা পুরো তোমাদেরকে এখানে এসে দেখতে পাবে কোথায় কী রয়েছে। সেই মানচিত্রটা তোমরা দেখে নিতে পারবে এখানে এসেই। মানচিত্র দেখে কোথায় কোন দিকে যাবে সেরকম প্ল্যান করতে পারবে তোমরা। অন্য আছে, আমরা এখন আরও ভিতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ জেলের ভিতরটা কেমন। তোমরা দেখলে এর আগে যে স্বাধীনতা সংগ্রামী ওখানে যে কবিতা ছিল, যে সেই লেখাগুলি তোমরা দেখলে। এরপরে ভিতরের দিকে আমরা যাব, ভিতরটা তোমাদেরকে দেখাবো। এরপরে আমরা যেটা মেন, যেখানে হচ্ছে ফাঁসির মঞ্চটা, যে জোড়া ফাঁসি হয়েছিল, সেই জোড়া ফাঁসির মঞ্চটা, সেই জায়গাটাই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এবং যে স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হয়েছিল সেই সেলগুলিতে তোমাদেরকে এখন নিয়ে যাবো। চলো আমরা সেইগুলোর দিকে যাই। এখানে ফাঁসির মঞ্চ, রিহাগুলি সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রয় সেল, যতীন্দ্রমোহন সিংহ সেল। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে একসাথে জোড়া ফাঁসি দেওয়া হয়েছিল প্রায় অনেক বছর আগে, এবং সেখানে আজ ফাঁসি দেওয়া বন্ধ হয়ে যায় এবং এই ফাঁসির দড়িগুলি শুধু
অরিজিনাল নয়, এগুলো লাগানো হয়েছে। এছাড়া সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল রয়েছে। আর এই জায়গাটা দেখেই গা কেমন শিহরিত হয়ে ওঠে যে সেই ফাঁসির মঞ্চ, আর এখান থেকেই সেই বডিগুলি মানে শরীর মৃত দেহগুলি বের করা হয়ে যেত। ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হতো তখন আমার যে পিছনে রয়েছে যে বাড়ি, ওই যে সেলগুলি রয়েছে, সেলের উপরে কিন্তু ওখানে যারা আসামি থাকতো, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদেরকে ওখান থেকে দেখানো হতো যে যে ফাঁসিটা দেওয়া হতো, যাতে তাদেরকে দেখানো হতো ওখান থেকে যারা, তার ফলে তারা ভয়তে যাতে স্বাধীনতার জন্য লড়াই করতে না পারে, ভয়েতে যাতে ইংরেজদের কথা শুনে তারা ইংরেজদের কথা মতন চলে, সেই জন্য তাদেরকে ওই জানলা থেকে দেখানো হতো ফাঁসি দেওয়াটা। দেখো কতটা নির্মমভাবে ইংরেজরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অত্যাচার চালাতো এই জেলেই। এই স্থানে যে সকল স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং তাদের পোস্টমর্টম করা হতো এই স্থানে। এই স্থানটি সেই স্থান যেটি দেখলে এখনো পর্যন্ত গা শিহরিত হয়ে ওঠে। তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাদের যে বডি ছিল সেই বডি এখানে নিয়ে এসে তাদের পোস্টমর্টম করা হতো। এইখানে এনে তাদেরকে পোস্টমর্টম করতো এবং দেখতো যে তারা মারা গেছে কিনা, যদি না মারা যেত তাদের হাতের শিরা এবং পায়ের শিরা কেটে দেওয়া হতো এবং তাদের পোস্টমর্টম এখানেই করা হতো। আর দেখতেই পাচ্ছ যে এখান থেকে যে ড্রেন, এই যে ড্রেন, এখান থেকে রক্তগুলি পুরো বয়ে চলে যেত। মানে এতটা মানে এই সেই পোস্টমর্টম ঘর যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই পোস্টমর্টম ঘর। সেই এইখানে এনেই যাদের ফাঁসি দেওয়া হতো স্বাধীনতা সংগ্রামীদের, তাদের এখানেই পোস্টমর্টম করা হতো এবং তাদের এখান থেকেই তাদের রক্ত সব ধুয়ে চলে যেত। আমি মানে এইখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আজ থেকে প্রায় 80-90 বছর আগে যে কতটা কষ্ট এর মধ্যে ছিল, কতটা কান্না কষ্ট, মানে একটা সময় সেটা হয়তো ইতিহাস যদি কথা বলতে পারতো তাহলে আমরা বুঝতে পারতাম সত্যি। আজকের দিনে আমরা হয়তো এখানে দাঁড়িয়ে অনেকে আনন্দ করছে, মজা করছে, কিন্তু আমাদের আনন্দ হচ্ছে না, এখানে দিকে কষ্ট করতে যে কতটা কষ্ট হচ্ছে আমরা নিজেরাই জানি না। আমাদেরকে এরপরে আমি সেই সেলগুলিতে নিয়ে যাবো যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হয়েছিল। আমরা এখন সেই সেলের দিকে যাবো। আমি কিন্তু রয়েছি এখন জেলে, যে জেল, সেই জেলের সেলের ভিতর কীভাবে রাখা হতো যখন হতো তাদের সেই জেলের সেল, জেল যে রয়েছে, যে জেলের অরিজিনাল সেল কেমন হয়, যারা এখনও আসেনি, যারা ভাববে অপরাধ করে আসবে, অপরাধ করে পাল্টে যাবে, তারা কিন্তু ভুল করেও করবে না। দেখে নাও জেলের সেল কেমন হয়, সেই জেলের সেলটা শুধু কিন্তু বাইরে এরকম জেলের গেট কিন্তু অরিজিনাল। আর যারা দেখে নাও পুরো জেলের সেল কত লিটার সেখানেই বন্দি করে রাখা এই বীর স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্ত, তার যে জেলের যে কক্ষ ছিল সেই কক্ষের মধ্যে তাকে এই কক্ষেই কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। আর তার যে মূর্তি বানিয়ে রাখা আছে ওনার সামনেই আমি দাঁড়িয়ে আছি। সত্যি মানে সেই দিনের কথা যদি আমরা তখনকার যদি এই দেয়ালগুলি কথা বলতে পারতো তাহলে আমাদের হয়তো চোখ এমনি ভিজে গেছে, হয়তো এখনও ভিজে যেতে পারত। মানে তখনকার দিনে যে কী নির্মম অত্যাচার করতো ইংরেজরা আমাদের এই স্বাধীনতা সংগ্রামীদের, মানে বলতে পারছি না তোমাদেরকে, এতটাই কষ্ট লাগে। তোমরা যারা সত্যি দেশকে ভালোবাসো তোমরা একবার এসে দেখিয়ে যেতে পারো। আরেকটা সেলে এসেছি, যে সেলে একসঙ্গে দুজন ওদিকে যারা আসামি থাকতো সেই একসঙ্গে দুজন আসামিকে রাখা হতো ফাঁসির আগে পর্যন্ত। যখন ফাঁসি দেওয়া হতো ঠিক ফাঁসির আগে তাদেরকে দুজনকে এইখানে রাখা হতো, এই সেলেই দেখতেই পাচ্ছি, এই সেলের মধ্যে তাদেরকে রাখা হতো। এখানে তাদের শুতে দিত
এই যে শোয়ার জায়গাগুলি দেখে নাও কেমন রয়েছে, এবং তাদের বিভিন্ন যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলি এই জেলের মধ্যে বসেই তাদেরকে পূরণ করতে এবং তাদের বাড়ির লোকের সাথে দেখা করতে দিত ফাঁসির আগে পর্যন্ত তাদের ইচ্ছেগুলি, আর এইভাবেই তাদেরকে রাখতো। আর ওই যে জানলাগুলি দেখছো, তাদের এই জানলার খোপ ছিল কয়েকটা জানলার খোপ। এই সেলটিতে নেতাজি হলোগ্রাফি করা হয়েছে এবং পাশের সেলটিতে নেতাজিকে বন্দি করা রাখা হয়েছিল। এই যে এখানে লেখা আছে দেখো, যে 23শে জানুয়ারি 1930 থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় কয়েক মাস এই জেলে বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জেলে বসেই তিনি বন্দি অবস্থায় ছিলেন, এতগুলি মাস তিনি এই জেলের মধ্যে কাটিয়েছে। এই যে এই সেলটিতেই ছিলেন আমাদের প্রিয় নেতাজি, আমাদের সকলের প্রিয় এবং স্বাধীনতা সংগ্রামী, যার জন্য আজ আমরা স্বাধীন হয়ে রয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়ে আছে। সেই প্রিয় নেতাজির এই সেলেই আটকে রেখেছিলেন ইংরেজরা, এবং এর পাশের সেলেই ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানে দেখে নাও, তোমার লেখা যায় যে এইটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের লেখা। এখানে লাইব্রেরি রয়েছে, এই লাইব্রেরিতে এসে তোমরা এখানে বিভিন্ন ছোট্ট ছোট্ট যে স্লিপ আছে, কাগজ রয়েছে, সেই কাগজে এসে তোমরা তোমাদের যে বক্তব্য, যে তোমাদের কমেন্ট এখানে লিখে দিতে পারো। তাদের ভালো লাগলে সেই কমেন্টগুলি সব টাঙিয়ে রেখেছে, যে আই লাভ মাই ইন্ডিয়া, আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি, বিপ্লবী, তোমাদের অনেক অনেক মানে স্যালুট জানাই, তোমাদের জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। এরকম বিভিন্ন যে কমেন্ট তোমরা এখানে এসে করতে পারো। এই লাইব্রেরিটা পাশেই রয়েছে, লাইব্রেরির দিকে চলে আসবে, এই লাইব্রেরিটায় তোমরা চলে আসতে পারো, এসে বিভিন্ন কমেন্ট করতে পারো। তোমাদের এখন যে সেলটি দেখাবে সেই সেলটি দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। এই সেলটির মধ্যেই রাখা হতো মহিলা যে স্বাধীনতা সংগ্রামী ছিল, সেই মহিলা স্বাধীনতা সংগ্রামীদের এখানে রাখা হতো। দেখে নাও, এই যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের জন্য ব্যবস্থা ছিল এই সেলের। আর এই সেলগুলি 1850 সালে যখন জীর্ণ অবস্থায় ছিল, সেই সময় এই সেলগুলিতে হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা ছিলই না, একেবারে মানে অভূতপূর্ব অবস্থায় ছিল, মানে বলার মতো না। সেই সময় যারা স্বাধীনতা সংগ্রামী মহিলা ছিল তারা কতটা কষ্টে দিন যাপন করতো এই জেলের ভেতর, ভাবতে পারছো তোমরা। এরপর তোমাদেরকে দেখো আরেকটি সেল, যে সেলটি দেখলে তোমরা হয়তো আরেকটু চমকে যাবে। যে এই সেলে একসময় স্বাধীনতা সংগ্রামীদেরকে একসঙ্গে 50 জন 40 জনকে রেখে দেওয়া হতো। চলো সেই সেলের দিকে আমরা এখন এগিয়ে যাব এবং তোমাদেরকে দেখাবো সেই সেলটি। আমরা যে স্থানে এখন আমি দাঁড়িয়ে আছি, সেই স্থানে যে সেলগুলি রয়েছে, এই সেলগুলি কিন্তু অনেক লম্বা, অনেক বড়, একসঙ্গে অনেক অনেক মানুষকে রেখে দিত, মানে 50 জন 40 জন কিংবা তারা কম বেশি
একসঙ্গে অনেকজনকে একসাথে রেখে দিত ভাগাভাগি করে, এই 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 সেলে অর্ধেক 50 জন, ওই সেলে অর্ধেক 50 জন। দেখতেই পাচ্ছ কত লম্বা সব রেখে দিত। আর যারা ভাবছো বিভিন্ন অপরাধ করো, তারা ভুল করেও কিন্তু অপরাধ করে এই স্থানে আসতে চেয়েও না। তোমাদেরকে বলছি যে কী খতরনাক জায়গা, যদি নিজের চোখে না দেখো বুঝতে পারবে না। একবার এসে কিনে দেখে যাও, তারপরে ভাববে যে তোমরা কোনো অপরাধ করে জেলে আসতে চাও কি না। ভুল করেও এরকম কেউ করতে চেয়েও না। আর তোমাদের এই জায়গাটা একবার আসার জন্য তোমাদেরকে বলছি, আসো তোমরা, এসে এই জায়গাটা ঘুরে যাও তোমরা। আর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া হয়নি যে তোমরা এখানে কিভাবে আসবে। এই জায়গায় যদি তোমরা আসতে চাও, তাহলে তোমরা হচ্ছে যতীন দাস যে মেট্রো স্টেশন রয়েছে, যতীন দাস মেট্রো স্টেশনে মেট্রো করে আসবে। ওখান থেকে নেমে হাজরা মোড় থেকে আলিপুরের দিকে আসতেই ওখান থেকে তোমরা বাসে কিংবা অটো আছে, অটো করে চলে আসবে, 10 টাকা মাত্র ভাড়া। কিংবা তোমরা পায়ে হেঁটে আলিপুরের দিকে চলে আসলে আলিপুর জেল মিউজিয়াম, সেই মিউজিয়ামে তোমরা পৌঁছে যেতে পারবে। আর তোমরা অবশ্যই কিন্তু সোমবার দিন আসবে না, সোমবার দিন বাদে প্রত্যেকটা দিন আসতে পারো, সোমবার দিন এখানে বন্ধ থাকে। আরও তোমাদেরকে চেষ্টা করছি আরও কিছু দেখানোর, যেহেতু অনেক টাইম হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আর আরও আছে ওয়াচ টাওয়ার, আরও অনেক কিছু আছে, দেখাতে গেলে 2টো পার্ট করা হতো। আমি যেহেতু 2টো পার্ট করবো না, একটা পার্টের মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদের একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের। আর অনেক দিন পর ভিডিওটা করছি তোমাদের জন্য, যেহেতু কাজে ব্যস্ত থাকি তাই আসতে পারি না। আর তোমরা এই জায়গাটা এসে কিন্তু সত্যি ভালো লাগছে। আর একদিকে বুকের ভেতরটা প্রচুর কষ্ট হচ্ছে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীদের জন্য। তোমরা যারা এই জিনিসটা দেখছো, এটি আসলে একটি বোম, কিন্তু এই বোমটি ব্যবহার করা হয়েছিল মানিকতলা বোমা হামলার সময়। ওই হামলার সময় যে বোমা ব্যবহৃত, সেই আদলে এই বোমাটা। এখন আমি তোমাদেরকে দেখাবো যে জেলের মধ্যে যে আসামিরা যারা থাকতো, তারা যে কাজ করতো তাঁতকল, সেই তাঁতকলে যে তারা কাপড় বোনা থেকে শুরু করে বিভিন্ন যে কাজ করতো জেলের মধ্যে আসামিরা, সেই তাঁতকলে সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ যেখানে তাঁতকল রয়েছে পুরো কত বড়, এখানে সব আসামিরা এসে কাজ করতো জেলের মধ্যে, বিভিন্ন কাজ। কেউ সুতো বুনতো, দেখো সুতো বোনা কাজ। দেখাবো সেই সেলটিতে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু এই সেলটিতে বন্দি অবস্থায় থাকতেন, এবং তিনি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বন্দি অবস্থায় ছিলেন। এবং ওনাকে দেখা করতে আসতেন ওনার মেয়ে ইন্দিরা গান্ধী, এবং দেখা করার সময় উনি এই গাছতলাটিতে বসে থাকতেন। দেখো তোমরা ওনার সাথে দেখা করতে, এবং ওনার সাথে দেখা করার পর উনি এই যে গাছতলায় ওই যে বসে আছে গালে হাত দিয়ে, হুবহু মনে হচ্ছে যেন এখন উনি জীবিত রয়েছেন, সেই রকম মনে হচ্ছে। এই গাছতলায় উনি বসে অপেক্ষা করতেন ওনার বাবার সাথে দেখা করার জন্য। জেলের ভিতর ঢোকার পরেই দেখতে পারবে তোমরা একটি কফি হাউস। এই আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে রয়েছে কফি হাউস। তোমরা এই কফি হাউসে যেতে পারো, খুব সুন্দর এবং দারুণ এই কফি হাউসটি। তোমরা এখানে গিয়ে কফি খেয়ে আসতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আরও লোকের কাছে পৌঁছায়, তারা যাতে এখানে আসতে পারে, ইনফরমেশান পুরো পায়। তোমাদের ভিডিওটাকে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন ভিডিও আপলোড করবো তোমাদের জন্য। আমি আরও নতুন ভালো ভিডিও দেখার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা পেজটি ফলো করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন এখানেই রাখছি। আবার কয়েকদিন পর আবার আসবো, কাজের ফাঁক পেলে তোমাদের সময় যদি পাই, তাহলে তোমাদেরকে আবার নতুন একটা ব্লগে দেখানোর জন্য আমি চলে আসবো। আর এখন আমার শরীরটা বেশি ভালো না, তাও ঠান্ডা নিয়ে চলে এসে, ঠান্ডা লেগেছে, অনেক শরীর খারাপ, তাও তোমাদেরকে ভিডিও অনেক দিন করতে পারছি না, তাই চলে আসলাম তোমাদেরকে এটা ভিডিও দেখানোর জন্য। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে এতদিন বাইরের দৃশ্য দেখিয়েছিলাম, আজ দেখালাম জেলের ভিতরকার দৃশ্য, তাই সেখানকার পরিবেশ কেমন। চলো, যারা দৃশ্যটা দেখেছো ভালো করে, আর যারা অপরাধমূলক কাজ করতে চাও, যারা ভাবো যে আমরা অপরাধমূলক কাজ করব, অনেক এদিক ওদিক করবো, তারা একবার যদি এই জেলে আসো, তাদের আর মনে হবে না যে আমরা আর কিছু করি। সো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার চলে আসবো আমি তোমাদের সামনে।